পেয়েছি কিংবা আমাদের আশা কতটুকু পূর্ণ হয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি পিয়াস ভাইয়ের বিধে আক্তার মাগফিরাত কামনা করি। একসাথে অনেক টক শো করেছি। খুব সিনিয়র ফ্রেন্ড ছিল, আমার খুব কাছের মানুষ ছিল। আমি আজকে পলিটিক্যাল আর্গুমেন্টে যাব না, বাট হয়তো কিছু চলে আসবে, যেহেতু এখানে সমী আপা আছে, আপন ভাই আছে, ডিফারেন্ট সেগমেন্টের মানুষ আছে। আমি একটু আত্মসমালোচনা দিয়ে কি হতে পারতো সেটা নিয়ে কথা বলি। তারপরও রাশিক ভাই কিছু কথা উঠিয়েছেন, ৭৫ সালের কথা উঠিয়েছেন, গণতন্ত্র হত্যা। অফকোর্স ৭৫-এর ১৫ই আগস্ট এই দেশে একটা নির্মম ঘটনা, এই ব্যাপারে কোনো সত্য না। তবে গণতন্ত্র হত্যা করা কিন্তু এর আগে থেকেই, বাকশাল থেকে স্টার্ট হয়েছিল। ওইটাই না, ওইটা ৭৫-এর ১৫ই আগস্ট থেকেই গণতন্ত্র হত্যা হয়। এর আগেও, কারণ গণতন্ত্র কোনো কিতাবে থাকে না, মাইন্ডসেটে থাকে। আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণায় গণতন্ত্র থাকে, যে আপনি কিভাবে আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এগুলি সহ্য করার ক্ষমতা আপনার আছে। আপনি একটা কথা মাঝখানে বলেছিলেন যে সোনার বাংলাদেশ। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি আসলে নর্মাল বাংলাদেশ চাই। কারণ সোনার কথাটা অনেকটা রিটরিক, অনেকটা ইমোশন দেয়া। আমি চিন্তা করি যে একটা নর্মাল বাংলাদেশ আগে আমি চাই, যেখানে একটা আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, গণতন্ত্র থাকবে, এবং মানুষ ভালো থাকবে। অফকোর্স আপনি বললেন আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, অফকোর্স আছে, আমাদের জিডিপি গ্রোথ আছে, আমাদের সব কিছু এগিয়ে যাচ্ছে। ভাই যেটা বললেন ৮০-র দশকে যে অবস্থান ছিল তার চেয়ে এটা তো গ্র্যাজুয়াল প্রসেস, প্রত্যেক সরকারি কন্ট্রিবিউশন আছে। বাট উইদাউট মোরাল ভ্যালুজ যে কোনো অ্যাচিভমেন্ট ইজ লাইক এ রিচ ম্যান হ্যাভিং ক্যান্সার, ইউ উইল নট সার্ভাইভ। যে আপনি যত ইমপ্রুভ করেন, আপনি যদি মোরাল ভ্যালুসকে না নিয়ে আসতে পারেন, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন যদি না করতে পারেন, এবং এটাকে যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ বা ডেভেলপ না করতে পারেন, আপনি কিন্তু বাংলাদেশ গন্তব্যস্থানে পৌঁছাবে না। জন্য আমি আসলে প্রশ্ন করতে চাই, কেমন বাংলাদেশ চাই না, কেমন বাংলাদেশ হতে পারত, সেটাই সবচেয়ে বড় কথা। এখন দেখুন, এই প্রশ্নটা অনেক বড় ব্যাপার। রাজনীতিবিদদেরতে গালি দেওয়া, মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড, বাড়িতে ঝগড়া, ড্রাইভারের সাথে ঝগড়া, রাস্তায় ঝগড়া, সব ঝগড়া এসে রাজনীতিবিদদের উপর পড়ে। কিন্তু আমি সামাজিক অবক্ষয়ের কথা বলছি, যে আমাদের সমাজের মধ্যেই কিন্তু বৈষম্যটা অনেক বেড়ে গিয়েছে। আপনি দেখুন, সমাজের মধ্যে এর আগে তো আমরা একটা ক্লাসিফিকেশন করেই ফেলেছি, আস্তিক, নাস্তিক, যুদ্ধাপরাধী, রাজাকার। তো সমাজের মধ্যেও কিন্তু এই সুশীল সমাজের সাথে আমাদের সাথে গ্রামের মানুষের, আবার মাঝখানে অনেকগুলি সেগমেন্ট এমনভাবে চলে এসেছে, এবং আমরা একজন আরেকজনকে কোনোভাবেও সহ্য করতে পারি না। যদি পিয়াস করিম সাহেবের এই কথাটা সত্য হয়ে থাকে, তাহলে দেখুন, কাউকে সম্মান দিলে কিন্তু সম্মান কমে না। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর বা স্বাধীন হবার পর নেশন বিল্ডিং প্রোগ্রামটা বাংলাদেশে হয়নি। যে কারণেই হয়নি বা এরপরও আমরা এমন কোনো লিডার পাইনি, বা এমন কোনো লিডার ইনাফ টাইম পাইনি। আমি বলবো সেটা, আমি কোনো লিডারকে খাটো করে করার মতো ধৃষ্টতা আমার নেই, হয়তো সময় পাইনি, আমি এইভাবে রিফ্রেশ করে বলবো। কিন্তু বাংলাদেশে জাতি গঠন প্রক্রিয়াটা হয়নি, এবং জাতিটা অনেকভাবে বিভক্ত হয়ে গিয়েছে, এবং কোনোভাবেই আমরা একজন আরেকজনকে সহ্য করি। আমরা বলি আমরা ডেমোক্রেটিক, কিন্তু আমরা সমালোচনা সহ্য করতে পারি না। আমরা খুব তাড়াতাড়ি জাজমেন্ট নিয়ে আসি, আল জাজ ইউ। আপনি যদি বিদেশে যান, আপনার পাশে একটা ছেলে বসে থাকবে যার হয়তো চুল ডিফারেন্ট কালার, কানে হয়তো দুল পরা, বা তার সামাজিকভাবে, কিন্তু দে উইল নেভার জাজ দেম। কিন্তু আজকে কিন্তু আমরা আমাদের সমাজে জাজ করি। আমরা যারা ক্যাজুয়াল মুসলিম যারা আছি, তারা একটু কনজারভেটিভ মুসলিমকে জাজ করি, যারা কনজারভেটিভ মুসলিম তারা ক্যাজুয়াল মুসলিমকে জাজ করে, যারা একটু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সুশীল সমাজ আমাদেরকে জাজ করে। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, এবং আমাদের একটা লিডারশিপ দরকার। এই লিডারশিপটা অনেক কিছু স্যাক্রিফাইস করে বাংলাদেশকে একটা নেশন বিল্ডিং প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবে। আর এই যে জিডিপি গ্রোথ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সাকিব আল হাসান নাম্বার 1 প্লেয়ার, বা আমরা আরএমজি সেক্টরে এত টাকা পাচ্ছি, এগুলি একটা গ্র্যাজুয়াল প্রসেস, এগুলি হতেই থাকবে। কিন্তু এই জিনিসটা আপনি যেটা বারবার বলছেন, আইনের শাসন, সুশাসন, এগুলি কিন্তু সবচেয়ে আসল জিনিস। এখন এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা আমি বলবো, রাজনীতির প্রতি মানুষের একটা অনীহা, বা রাজনীতিকে ছোট করে দেখা, বা রাজনীতিবিদদেরকে হীনভাবে দেখা। আপনি দেখুন, এটার জন্য আমরা অনেককে, ইয়াং জেনারেশনদেরকে আমরা খুব একটা অ্যাকিউজও করবো না, বিকজ আমি আজকে 7 বছর অ্যাক্টিভ রাজনীতি করি। আমি এখানে কনফেস করেই বলতে পারি যে আমি পার্লামেন্টে এমন কাউকে দেখিনি কোনো স্পিচ দেখে আমার মনে হয়েছে যে আমি এখানে কিছু শিখেছি। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি দেখে আমার মনে হয়েছে যে আমি বের হয়ে যাই পার্লামেন্ট থেকে, এবং আমি বের হয়েও গিয়েছি, এমন ভান করে যে আমার কোনো টেলিফোন এসেছে বা আমি সেখানে বসতে পারছিলাম না। এখন আমরা তো আর ওই ডিসিশন মেকিং প্রসেসে নেই, বাট আমি দেখছি আমাদের আগের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের
প্রচণ্ড মানসিক একটা গ্যাপ আছে, এবং এই রাজনীতিতে টিকে থাকার জন্য আমাদের যথেষ্ট কষ্ট করে এটা ব্লেন্ড করতে হয়। রাতারাতি রেভলিউশন করা কিন্তু সম্ভব না, এবং রেভলিউশনটাও খুব একটা পজিটিভ বা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি গণজাগরণের কথাই চিন্তা করে দেখেন, কিছুদিন আগে যেখানে কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবন হওয়াতে সেখানে ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চের কি অবস্থা ছিল, আর এখানে আমি পক্ষে বিপক্ষে বলছি না, রাইট অ্যান্ড রং বলছি না, আমি জাস্ট বলছি সিনারিওটা, যা এখানে সাঈদী সাহেবের ফাঁসিটা হয়ে গেল, যাবজ্জীবন হয়ে গেল, ইমরান সরকার বেচার হ্যাঁ আমৃত্যু হলো, সেখানে ইমরান সরকার ছাড়া আগে যারা গণজাগরণ মঞ্চে গিয়েছিল তাদের কাউকে কিন্তু দেখা গেল না, কাউকে মোমবাতিও জ্বালাতে দেখা গেল না। তো তার মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রিডিক্ট দ্য পালস অফ দ্য পিপল। তার মানে এই না যে তারা সবাই সাপোর্ট করছে, কিন্তু কে কখন কি করবে এবং প্রত্যেকটা ক্লাস যেটা আছে তাদের মধ্যে পার্থক্যটা অনেক বেশি। তো আমার মনে হয় এই পার্থক্যটাকে সহ্য করার ক্ষমতা আমাদের ডেভেলপ করতে হতে পারে। শমী আপা যেটা করছেন বা রাশিক ভাই যেটা করছেন সেটা আমি দ্বিমত পোষণ করতেই পারি, বাট আই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট ওয়ান থিং, দ্যাট দে আর পার্ট অফ দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। আই মে নট লাইক ইট, বাট আমার এটা বিশ্বাস করতে হবে যে সবাইকে নিয়েই সমাজ, আর সমাজের মোরাল ভ্যালুসটা যখন বাড়বে, রাজনীতি কিন্তু সমাজের বাইরে না আশিক ভাই। আর রাজনীতিবিদ আকাশ থেকে পড়ে না, রাজনীতিবিদদের যেমন দুর্নীতিবাজ আছে, পুলিশের মধ্যেও দুর্নীতিবাজ আছে, সাংবাদিকদের মধ্যেও আছে, সব জায়গার মধ্যে আছে। তো আমার মনে হয় সমাজের যে অবক্ষয়টা, আপনি দেখুন একটা ছোট কথা বলি, আজকের দিনে দুর্নীতিবাজদের কিরকম বাংলাদেশে স্বীকৃতি হয়ে গিয়েছে। এখন দুর্নীতিবাজরা ওপেন বাংলাদেশে ঘোরাঘুরি করছে এবং সামাজিক স্বীকৃতি তাদের হয়ে গেছে, তারা সব জায়গায় চলে যাচ্ছে। তো এই জিনিসগুলি কিন্তু খুব ডেঞ্জারাস, বিকজ এটা যখন ডেঞ্জারাস, ব্যাংক থেকে যখন ব্যবসায়ীরা 3,000, 4,000, 5,000 কোটি টাকা লুট করে নিয়ে যায়, এবং শুধুমাত্র রেজাল্ট হলো তাদের চাকরিটা চলে যাওয়া, এর বাইরে এই যে বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবটা দেখেন, 4,000, 4,500 কোটি টাকা স্ক্যাম, শুধু চাকরিটা চলে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের ব্যবসা করতে চায় না, তখন সবাই ওই ব্যাকডোরে কাজ করে। তো আমার মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন এটা খুব সহজে আনসার দেওয়া উচিত না, বাট আমাদের সবার সমষ্টিগতভাবে কিছু আত্মসমালোচনা করে সামনের দিকে আগাতে হবে, আমি মনে করি সেটাই। জি, ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। আন্দালিব পাত্র এই মাত্রই তরুণদের ব্যাপারে বলছিল, এবং উনি বলছিলেন যে আপনার শেখার মতো অনেক কিছু উনি দেখেননি, কিংবা অনেক সময় আপনার উনি বের হয়ে গেছেন। আপনার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার প্রধান অন্তরা এখন দুর্নীতি, এটা সবাই বলছে, এবং বলা হচ্ছে এই দুর্নীতি এবং অনিয়মের কারণেই তরুণদের মধ্যে রাজনীতির প্রতি এক রকমের আপনার হতাশা তৈরি হচ্ছে, অনীহা তৈরি হচ্ছে, এবং তারা প্রতিষ্ঠা লাভের জন্যে কিছু তরুণ আছে যারা আপনার তারা মনেই করছে যে আসলে এভাবেই শর্টকাটভাবে আপনার বড়লোক হয়ে যাওয়া যায়, প্রচুর অর্থ উপার্জন করা যায়, এবং প্রতিষ্ঠা লাভের জন্য অনৈতিক পন্থা তারা কিন্তু বেছে নিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করলে কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। আপনার মতামতটা আমরা শুনতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমিও আমার বক্তব্যের প্রারম্ভে এই পিয়াস করিম সাহেবের সাথে একদিন আমারও সৌভাগ্য হয়েছিল একসাথে এখানে টক শোতে একত্রিত হওয়ার। তো ওনার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। আর ওনার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় অথবা রাজনৈতিক বিশ্বাস, স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা, এগুলো নিয়ে আসলে আমি খুব বেশি ভালো জানি না, অতএব এই বিষয়টা, এই বিতর্কে আমি নিজে ঢুকতে চাই না। তো আমার স্ত্রী আসার সময় আমাকে অনুরোধ করেছিল তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করার, তো আমি সেটা বলেই আমার বক্তব্যটা যদি বলতে যাই, আপনাদের ট্রফিক্সদের সাথে যদি আমি যতটুকু জানি উনি আপনার এলাকারই মানুষ। হ্যাঁ, আমার কুমিল্লাতে ওনার জন্ম, কুমিল্লার মানুষ, বাট আমাদের সাথে খুব বেশি একটা পরিচয় ছিল না, একবারই এখানে আমার সাথে দেখা হওয়ার পরে পরিচয় হয়েছে। তো যাই হোক, আপনি কেমন বাংলাদেশ চাই, আমি একটু যদি পিছনে গিয়ে বলি, আমরা একসময় এই দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল, কিন্তু পাকিস্তানদের শাসন শোষণ সব মানুষ মনে হয় চায় না। আমার মনে হয় ভোটের মাধ্যম দিয়ে এটা রায়টা হয়েছে 1947 সনে মানুষের ভোটের রায়ের ভিত্তিতে, যেটা ধর্মকে কেন্দ্র করে, যেটা ধর্মকে যে কোনো কিছুকে কেন্দ্র করে হোক না কেন, আপনার একটা ডিবেটিং ভোট হয়েছিল, এবং সেই ভোটের মাধ্যম দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষরা পাকিস্তানের সাথে থাকার জন্য একটা আলাদা রাষ্ট্র পাকিস্তান নামে পক্ষে অবস্থান নিয়েছিল, এবং সেই কারণে পাকিস্তান নামক একটি দেশের অভ্যুদয় ঘটেছিল। পাকিস্তানের জন্মের পরে এদেশের মানুষ লক্ষ্য করেছে শাসন শোষণ নির্যাতন বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং চরম দারিদ্রতা ভবিষ্যৎ অন্ধকার এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য যখন দিশারা, তখন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশারা মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তাদেরকে দিশের সন্ধান দেওয়ার জন্য চেষ্টা করেছেন, এবং ফলশ্রুতিতে আমাদের মুক্তিযুদ্ধ,
ফলশ্রুতিতে আমাদের 30 লক্ষ লোকের শহীদ হওয়া, 2 লক্ষ মা বোনের ইজ্জত বিসর্জন দিয়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছিলাম স্বাধীনতা, সে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা আরম্ভ করেছিল তখন, যখন নাকি শুধুমাত্র বুভুক্ষ 7.5 কোটি মানুষ ছাড়া আর ভিন্ন কিছু আমাদের কাছে ছিল না। কোর্ট ছিল না, কাছারি ছিল না, অফিস ছিল না, আদালত ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আনসার ছিল না। সব শূন্যটাকে নিয়ে বঙ্গবন্ধুকে যাত্রা আরম্ভ করতে হয়েছে। পৃথিবীর মানুষরা প্রেডিক্ট করেছিল যে 7.5 কোটির মধ্যে 3 কোটি মানুষের না খেয়ে মারা যাবে। বঙ্গবন্ধু আমার জানা মতে কোনো লোককে না খেয়ে মরতে দেননি। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুকে তার আশার স্বপ্ন বাস্তবায়নের জন্য সুযোগ দেওয়া হয়নি। আমি একটা ছোট্ট বিষয় আপনার সামনে উদাহরণ হিসেবে তুলে ধরব, হাউ পারসাইটনেস লিডার ওয়াজ বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধু 15 আগস্টে ওনাকে নির্মমভাবে হত্যা করা হলো। 9 আগস্ট বঙ্গবন্ধু এদেশের যত গ্যাস কূপ আছে সবগুলা নিজের 17 কোটি টাকা মাত্র টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। উনি স্বপ্ন দেখেছিলেন এদেশ একদিন শিল্পায়ন হবে, এদেশের শিল্পের জন্য যে জ্বালানির প্রয়োজনীয়তা হবে সেই জ্বালানি সংকটকে মোকাবিলা করার জন্য সে সময় উনি সিদ্ধান্ত নিয়ে যাত্রা আরম্ভ করেছেন। সেই বাংলাদেশে বঙ্গবন্ধু থাকেননি। আবার যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই সাইন ফান্ডামেন্টালকে বেসিস করে সেদিন শিক্ষিত মানুষগুলা, সাধারণ মানুষরা এদেশে শতকরা 95-90 ভাগ মানুষই ছিল অশিক্ষিত অথবা আপনার কম লেখাপড়া জানা মানুষ। আমাদের মতন এত একাডেমিক ওয়ার্ডগুলো তারা সেদিন জানতেন না। আমরা আজকে যে পর্যায়ে গিয়ে পৌঁছতে সক্ষম হয়েছি। তো এখন কিন্তু আমরা সেদিন এই 4টা ফান্ডামেন্টালকে নিয়ে যাত্রা আরম্ভ করেছি, কিন্তু বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পরে এগুলা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট ডিবেট আরম্ভ হয়েছে এবং সামরিক শাসকরা ক্ষমতায় এসেছেন, দীর্ঘকাল পর্যন্ত সামরিক শাসন চলেছেন। আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আমাদের ব্যক্তিগত মূল্যবোধ সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত এই শিক্ষাঙ্গনকে অস্ত্র এবং টাকার মাধ্যমে ছাত্র সংগঠন গড়ে তুলে খুনাখুনি রাজনীতি আরম্ভ করা হয়েছে। এগুলা সবগুলারে পোস্ট এফেক্ট হিসাবে আমরা একটা অবক্ষয়মূল্য সমাজ ব্যবস্থাতে 1991 সনে আমাকে একটু, আমি 2 মিনিট সময় নেব, আমি শেষ করে ফেলছি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো জায়গাতে। এগুলার মাধ্যম দিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। স্বৈরতন্ত্রের পতনের পরে যে কোনোভাবে হোক না কেন, আমরা খোড়াইভাবে হোক, যে কোনোভাবে হোক, আমরা গণতন্ত্রের যাত্রা আরম্ভ করেছি 1991 সনে। এই যাত্রা আমাদের জন্য এখনো সুখ আমাদের জন্য বয়ে এনেছে। আর আমরা সবাই একমত, ডেমোক্রেসি নিয়ে আমাদের যারা যতটুকু লেখাপড়া করেছেন, যাদের যত অভিজ্ঞতা আছে, ডেমোক্রেটে আমরা যদি 1773 সালে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পরে সেখানে জর্জ ওয়াশিংটনও সেখানে সেই মানুষকে সেই সুখ শান্তি, সেই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে দেখাইতে পারেন না। আব্রাহাম লিঙ্কনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে আমরা পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশগুলোর দিকে যদি তাকাই, গণতন্ত্রের সুফল পৌঁছতে একটু সময় লাগবেই। আজকের বাংলাদেশের কথা যদি আমি বলি, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ, প্রেজেন্ট বাংলাদেশ সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে, বাংলাদেশ প্রমিজেস বেটার ফিউচার ফর নেক্সট জেনারেশন সার্ভে রিপোর্ট, এবং এই সার্ভেটা কন্ট্যাক্ট করেছে আপনার ফ্যাক্ট ট্যাঙ্ক পিউস রিসার্চ সেন্টার। এতে দেখানো হয়েছে পাকিস্তানে 48% তাদের দেশে নিয়ে আশাবাদী, আর বাংলাদেশে 71% মানুষ তাদের দেশ নিয়ে আশাবাদী, এবং আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশ একটি নির্ভরশীল দেশ, এটা এই দেশের মানুষ মনে করে। আন্তর্জাতিকভাবে আমি কোনো ডাটা এখানে খুব বেশি তুলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি কয়েকটা আপনার ইন্ডিকেটরের কথা যদি বলি, আমি কোন ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আমি বলবো, আমরা কিন্তু আপনাকে, আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আমরা কিন্তু দুর্নীতি মুক্ত সমাজ চাই। আমরা দুর্নীতিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি ইজ নট দ্য অনলি ব্যারিয়ার, যেটা তরুণদেরকে বিপদে আপনি পরিচালিত করতে পারে। আমি সামনে বাংলাদেশ কিন্তু এই কথাটা ঠিক না। এই দুর্নীতি তাদের জন্য আমরা কি করছি, কিংবা কি বাংলাদেশ আমরা এক্সপেক্ট করছি? আমরা সুখী, সমৃদ্ধশালী, আইনে সুশাসিত, ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র বাংলাদেশ চাই। এই বাংলাদেশটা নির্মাণের জন্য আমাদেরকে দুর্নীতিকে মোকাবিলা করতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জ ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন। কিন্তু আমরা এর মধ্যে দিয়ে অনেকগুলো চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করে আজকের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই অবস্থায় আমি মনে করি এই দুর্নীতিটাকে সময়ের ব্যবধানে, আমরা একসময় দেখেছি এদেশে ওরিয়েন্টাল ব্যাংকের সমস্ত টাকা লুট করার পরে এই ব্যাংকটা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা রূপালী ব্যাংক, যে আপনার কাছে আবার আসবো জনাব তাজুল ইসলাম, আপনার কাছে আবার আসবো, এরপরে আবার আসছি, কারণ আমাদের আবার বিরতিতে যেতে হবে। তো জনাব আপন, এই মুহূর্তে বাংলাদেশকে বলা হচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ। তো সেই মানে সেই
তারুণ্য নির্ভর বাংলাদেশকে যদি আপনারা মানে ওটাকে ভেবে যদি আমরা সামনের সম্ভাবনার কথা চিন্তা করি, তাহলে পরে কেমন সম্ভাবনা আপনি দেখছেন? আমি আশাবাদী মানুষ। জি। আমি এ দেশেই বাস করব, এ দেশেই হয়তো মরণ হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ অনেক দূর এগিয়ে এসছে, কিন্তু কোথায় পৌঁছাবো আমরা সেটা রাজনৈতিক দলের নেতৃত্বরা এখানে আছেন, রাজনীতিবিদরাও আছেন, সেটা এখনো আমরা জানতে পারছি না যে কোথায় পৌঁছাবো। আমার কাছে যেটাতে মনে হচ্ছে যে কেমন বাংলাদেশ চাই, আমি যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে এই ধরনের রাজনীতি চাই না। দুর্নীতি যেরকম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। রাজনীতিবিদ এবং রাজনীতিজীবী এই দুই ধরনের মানুষ একসঙ্গে হচ্ছে, এই ধরনের রাজনীতি আমরা এদেশে চাই না। তাহলে আমরা কিরকম চাই? আমার কাছে আমাদের চাওয়া বা আমার চাওয়া হতে পারে সৎ এবং মেধাভিত্তিক রাজনীতিবিদরে দেখতে চাচ্ছি আমরা এই দেশে, যারা একটা রাজনৈতিক সম্প্রীতি গড়ে তুলবে, নিজেদের ভিতরে পরম সহিষ্ণুতা তৈরি করবে, একজন আরেকজনের কথা বলবে। আমরা টকশো দেখি, টকশোটা বেশ টকটকি লাগে এখন, মিষ্টি কোনো শো আমরা দেখি না। যখনই কেউ কথা বলেন এ দল বিদল সঙ্গে সঙ্গেই কথা বলেন তার বিরোধী। যদি এমন কোনো ক্ষমতা থাকতো বা দেশে যদি এরকম একটা অবস্থা ঘটতো, সম্ভাবনা থাকতো, তাহলে দেশে আমার চাওয়া ছিল কোনো বিরোধী দল থাকবে না। যারা ওই পাশে আছেন তারা হয়তো খুশিতে হয়ে যাবেন যে বিরোধী দল থাকবে না, খুব ভালো কথা। যারা এই দিকে আছেন, বিরোধী দলে আছেন, তারা বলেন বিরোধী দল থাকবে না, তো মারাত্মক কথা। না, বিরোধী দল থাকবে না, একটি সরকারি দল হবে, অন্যগুলো বেসরকারি দল হবে। যখনই বিরোধী দল নাম হয়ে যাচ্ছে তখন প্রত্যেকেই মুখিয়ে থাকছে বিরোধিতা করার জন্য। যিনি সরকারে আছেন তিনি যা বলছেন, বিরোধী পক্ষে যারা আছেন, যারা সরকারি নেই, তারা ওটার সমস্ত সমালোচনা করছেন, কোনো ভালো দিক দেখছেন না। আবার যারা বিরোধী সরকারে নেই তারা কোনো ভালো একটি কথা বলছেন, সঙ্গে সঙ্গে সরকারি দল মনে করছেন যে এটা সমস্ত তো আমাদের বিরোধিতা করছে। বিরোধী দল এই শব্দটার ভিতরে সবসময় বিরোধিতা একটা আছে। একটি সরকারি দল একটি বেসরকারি দল হওয়াটা অনেক বেশি যৌক্তিক। ফলে হতো কি যে বেসরকারি দল যারা ভাবছেন, যারা আন্দালি